উপসংহারে তুমি রুহানিয়া ইমরোজ পর্ব 12। সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না, প্রকৃতি পছন্দ করে না শূন্যস্থান। তাই তো কারো অবর্তমানে থেমে থাকে না জীবন। নাফিমের 40 সম্পূর্ণ হলো আজ। পুরো শিকদার ভিলায় আবছাস্য বিদ্যমান, তবে দোয়ার চাইতে সমালোচনা হয়েছে বেশি। টপিক ছিল নফ আর চিত্রা আর সংসার এবং তাদের বর্তমান ও ভবিষ্যৎ। চিত্রা কোনো ধরনের রিয়্যাক্ট করে না, চটজলদি কাজ করতে থাকে। তিলাওয়াত শেষে জোহরের সালাত আদায় করতে গেছে ছেলেরা। নাফিমের কবর জিয়ারত করে ফিরবে। খুব বেশি সময় হাতে নেই। ওদের কিছু বলেও বা লাভ কি? অমানুষের কি আর বুঝবে মানুষত্বের সংজ্ঞা? এসব বলে কয়ে নিজেকে বোঝাতে থাকে চিত্রা। কান্না চেপে রান্নায় মনোনিবেশ করে। মনে মনে ভাবতে থাকে নওয়াফ এলে তাকে খেতে বসাতে হবে। সকাল থেকে কিছুই মুখে দেয়নি লোকটা। অনেকটা, এমনকি পুরোটা রাত জাগনা ছিল। মুখটা শুকিয়ে আমসি হয়ে গেছে, কিন্তু সাহস করে কিছু বলতে পারেনি চিত্রা। ইদানিং মন মেজাজ ভালো থাকে না নওয়াফের। কখন কি বলে বসে কে জানে। তার মেজাজ বুঝে চলার চেষ্টা করে চিত্রা। অপরাহ্নের প্রথম প্রহর। বাড়ির মহিলাদের খাওয়া শেষ হতেই ছেলেরা বাসায় ঢুকে। রান্না করে ঘাপটি মেরে নিজের ঘরে বসেছিল চিত্রা। বারান্দায় দাঁড়িয়ে আনমনে চেয়েছিল পথের দিকে। হুট করে কাঙ্ক্ষিত মানুষটাকে ড্রাইভওয়েলে লেন ধরে ক্লান্ত পায়ে হেঁটে আসতে দেখে থমকে গেল তার দৃষ্টি। ছেলের কবর জিয়ারত করে আসা নওয়াফকে বেশ ভঙ্গুর দেখাচ্ছে। নিশ্চয়ই ঘরে গিয়ে ধপাস করে শুয়ে পড়বে, কিন্তু এখন অল্প কিছু হলেও খাওয়া দরকার লোকটার ভেবেই রান্নাঘরের দিকে ছুটে যায় চিত্রা। খাওয়ার ব্যাপারে যথেষ্ট সচেতন নওয়াফ। ওয়েলি ফুড খুব একটা খায় না। আজ তো সকাল থেকেই না খাওয়া বিধায় তার জন্য আলাদা করে সবজি আর সাদা ভাত রেঁধেছে চিত্রা। দুটো ডিমও ভেঙেছে অল্প পেঁয়াজ দিয়ে। মাছ মাংস খেতে অনীহারত বোধ করে সেই ভাবনা থেকে প্লেটটা সাজিয়ে ডাইনিংয়ের দিকে পা বাড়াতেই কিছু কথা কানে আসে চিত্রার। নাফিনটা অকালে মরাই তোর ছোট বউয়ের সুবিধা হইছে, পরের বোঝা টানতে হইব না তাকে। ভবিষ্যৎ জমি লইয়া মন কষাকষি হওয়ানের সুযোগ নাই। এই খুশিতেই সকাল থেকে লম্ফজম্প করছে তোর বউ। চোখ এক ফোঁটা পানি নাই বাপ। তোর মায়ের কাছে দুদণ্ড না থেকে ঘরের দৌড় আটকে বসে আছে। এ কোন অলক্ষণে মেয়ে আনলি? সদ্য ঘরে ফেরা নওয়াফের জড়িয়ে ধরে বিলাপের সুরে এসব বলে যাচ্ছে তার মেজো চাচি। সাথে নেকা কান্নার সুর তো আছেই। সোফার এক কোণে বসে থাকা নাজদিন বেগমের মুখটা দুঃখী দুঃখী। উপস্থিত অনেকেই থম মেরে তাকিয়ে আছে সেদিকে। কতক্ষণ সহ্য করলে এবার আর পারল না চিত্রা। ধীর পায়ে এগিয়ে এসে নওয়াফের প্লেটটা সেন্টার টেবিলের রেখে আটকে আসা গলায় বলল, আমি আসলেই অলক্ষণে, নয়তো এই ভেঙে পড়া সংসারটা জোড়া লাগানোর চেষ্টা করি। স্বামীর অনাদর, শাশুড়ির অপমান সহ্য করে পড়ে থাকি। একদম ঠিক বলেছেন আপনি। নাফিমকে একটুও ভালোবাসিনি আমি, তাই তো ওকে মমতার স্বাদ দিয়েছিলাম। সত্যি আমি খুনি, নয়তো ওসব দেখে গোটা দিন বেহুশ হয়ে থাকার নাটক করতাম। আপনার ছেলেকে বলুন দেরি না করে আমায় জেলে দিতে। সরাসরি ফাঁসি দিলে আরও ভালো হয়। পৃথিবীরও মুক্তি পাওয়া উচিত চিত্রা নামক বোঝা হতে। নওয়াফের চোখে চোখ রেখে প্রত্যেকটা কথা বলে চিত্রা। কত সহ্য করা যায় আর? সে তো রক্ত মাংসে গড়া মানুষ। এই চিত্রাকে চিনতে কষ্টই হয় নওয়াফের। অনিমেষ নেত্রে চেয়ে দেখে তার শ্যামবর্ণের মুখটা লাল হয়ে এসেছে অপমানের তোপে। ঘন পাপড়িগুলোতে লেপটে আছে নোনা জল। চক্ষুদয়ে ছেয়ে গেছে বিষাদ এর লালিমা। চিত্রা আর এক মুহূর্ত দাঁড়ায় না, ছুটে ঘরের দিকে চলে যায়। নফ চোখ বুজে লম্বা একটা শ্বাস টেনে। বাড়ি ভর্তি মানুষ, আপাতত মেজাজ গরম করতে চায় না সে, কিন্তু কিছু কথা না বললেও নয়। মেজো চাচিকে বুক থেকে সরিয়ে কটমট গলায় সোজাসাপটা বলে ওঠে নফ, মৃত্যু অনিবার্য। আমার ছেলের আয়ু ছিল না বিধায় বাঁচিনি। এখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কেউ দোষী নয়। তোমরা অহেতুক কাদা ছোড়াছুড়ি বন্ধ করো। আমার স্ত্রী মানে আমার সম্মান, সুতরাং টাকা নিয়ে কোনোরূপ আলাপচারিতা আগে স্মরণ করে নিও সেটার ফলাফল কী হতে পারে। বয়সী কিংবা বুদ্ধিতে তোমরা কেউই ছোট নয়। আশা করছি
আচরণবিধি তেমনই থাকবে। উপস্থিত সকলেই চুপসে যায়। নাজনীন বেগমের রুহ কেঁপে ওঠে ছেলের রক্তাক্ত দৃষ্টি দেখে। শোকাভিভূত ছেলের মাথায় যে সর্বনাশা খুঁজে চেপেছে সেটা আর কেউ না বুঝলেও তার চোখ এড়ায়নি। হাজার হোক মা বলে কথা। তিনি আগ বাড়িয়ে কিছু বললেন না, উল্টো মেয়েদের তাড়া দিতে লাগলেন খাবার পরিবেশনের জন্য। দৌড়ে এসে জানালার পাশ ঘেঁষে দাঁড়িয়েছে চিত্রা। খোলা বারান্দার মৃদুবন্ধ বাতাসের তোড়ে উড়িয়ে দিতে চাইছে ঘন সমস্ত মন খারাপি। আজ বিষণ্ণতার বাঁধন ছাড়া। কথার তীরে ক্ষত বিক্ষত হৃদয়, তাই তো হেঁচকি তুলে কাঁদতে ব্যস্ত রমণী। এমন সময় চিত্রার পেছনে এসে দাঁড়ালো নফ। ওর গুমড়ে ওঠা চাপা কান্নার স্বর রুখে দেওয়ার বিন্দুমাত্র চেষ্টা করল না সে। না তো বিচলিত হলো চিত্রার শ্বাস টান দেখে। তার উপস্থিতি টের পেয়ে মেয়েটা যখন পিছু ফিরে তাকালো তখন তার রক্তাপ চোখ ছোড়া দৃষ্টি স্থির রেখে ভীষণ ঠান্ডা গলায় নফ বলে উঠল, তুমি পাপী, তুমি নিষ্পাপ। বিচারের মালিকা স্বয়ং ওই খোদা। দুনিয়াবি কাউকে এই দায়িত্ব দেয়নি সৃষ্টিকর্তা। সুতরাং কারো জাজমেন্টে কষ্ট পাওয়া এক ধরনের বোকামি। আর কথাটা বলে সামান্য থামল নফ। চিত্রা তখন ওই স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ফোপাচ্ছে অল্প অল্প। তার ডাগর আঁখি জোড়ায় আটকে আছে অশ্রুকণা। নফ আজ কোনো কঠিন হয়ে রইল না। গম্ভীর্য সীমা অতিক্রম করে ছুঁয়ে দিল চিত্রার গাল। গড়িয়ে পড়া অশ্রু মুছে দিয়ে গায়ে হিম করা কণ্ঠে বলল, যে তোমার জানাজায় উপস্থিত পর্যন্ত হবে না তার কথায় কিচ্ছু আসা যায় না তোমার। চিত্রা ফ্যাল করে চেয়ে থাকে সুধায়। আর যারা উপস্থিত হবে তাদের বেলায়? নফ তাচ্ছিল্যের গলায় জবাব দেয়, দুনিয়াটা স্বার্থপর বুঝলে, সবাই আপন নয়। বেশিরভাগ মানুষ সম্মানের মান রাখতে শেষ বিদায়ে হাজির হয়। খোঁজ নিয়ে দেখো, যাকে ঘিরে এত আয়োজন কোনো না কোনোভাবে তার মৃত্যুর আয়োজক ওই উপস্থিত মানুষগুলোই। চিত্রা খুব করে টের পায় নওয়াফের বলা কথাগুলো সত্য তো, কিন্তু আকস্মিক তার মস্তিষ্কে খেলে যায় ভিন্ন প্রশ্ন। সে বড্ড আগ্রহ নিয়ে শুধায়, তাহলে আমার আপনকে? নওয়াফ সীমিত হেসে জবাব দেয়, তোমার মৃত্যুর সংবাদ শোনার পর যার আত্মিক মৃত্যু অবধারিত সেই কেবল তোমার আপন। কথাটা বাস্তব, তবে এই স্বার্থের দুনিয়ায় এমন মানুষ থোড়াই না আছে। চিত্রার দুঃখ হলো ভীষণ। কি এক কপাল নিয়ে পাঠালো খোদা, গোটা একটা জীবন স্রেফ অনাদরেই পেল। বিরস বদনে দাঁড়িয়ে এসবই ভাবতে লাগলো চিত্রা। একজোড়া ক্লান্ত চোখ অনিমেষ নেত্রে চেয়ে দেখে গেল তাকে, যেখানে শোকের পাশাপাশি সামান্য অজানা অনুভূতি উকি দিচ্ছে, অথচ কেবল নিয়তি জানে ভবিতব্য ভয়ঙ্কর। ওই দৃষ্টি জোড়ায় লুকিয়ে আছে চিত্রার ধ্বংস, যা অচিরেই গ্রাস করবে তাকে। চলবে। উপসংহারে তুমি। রোহানেয়া ইমরোজ, পর্ব 13। সময় প্রবাহমান। মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়ার মাঝেই কেটে গেছে বহুদিন। এরই মধ্যে অনেকগুলো পাবলিক পরীক্ষা হয়ে গেছে। দুঃখজনক বিষয় হলো কোথাও চান্স পায়নি চিত্রা। পাবে কিভাবে? মানুষ দিনরাত এক করে পড়ে, সেখানে ওর দিনরাত কেটে গেছে রান্নাঘরে এবং সংসারের কাছে। নওয়াফ কখনো কিচ্ছু বলেনি, কিন্তু শাশুড়ির বিষ দৃষ্টি আর খোটার হাত থেকে বাঁচতে চিত্রা নিজেই সংসারী হয়ে ওঠার সিদ্ধান্ত নেয়। দিন শেষে সংসার তো হলো, কিন্তু স্বপ্ন হাতছাড়া হয়ে গেল। এটার জন্য কাউকে দোষারোপ করে না চিত্রা, দোষ তার নিজেরই। মানসিক শান্তিটাকে প্রায়োরিটি দিয়েছিল। সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে পড়তে বসতে মন চাইত না। যাও বা একটু বসতো, নওয়াব বাসায় ফিরলে ওর ঘুমকাতুরে চোখ দুটো আর কোনো বাধা মানত না। নওয়াফের বাহু ঘেঁষে শোয়ার লোভে পড়াশোনাকে চাঙ্গে উঠিয়েছিল চিত্রা। ব্যাস, রেজাল্ট তাকে গাঙ্গে ভাসিয়ে চলে গেল। এখন আর কোনো কিছুতেই সহজে কান্না হয় না চিত্রার। সময়টা তালে মনটা শক্ত হয়েছে কিঞ্চিত। চেষ্টা করে বুদ্ধি খাটিয়ে সব কিছু সমাধান করতে। বাসা বয়ে কেউ কিছু বলতে আসলেও সেসব গায়ে মাখে না। নওয়াফের বলা কথাগুলো স্মরণ করে কেবল। বলা বাহুল্য, নওয়াফের সাথে থেকে থেকে কিছুটা সাহসী হয়ে উঠেছে চিত্রা। কেউ লিমিট ক্রস করলে নরম সুরে চরম মাত্রায় প্রতিবাদ করে। এই তো সেদিনকারই ঘটনা। ওপরতলার ভাড়াটিয়া এসেছিল তার মেয়েকে নিয়ে।
আগে আসলেও পরিচয় হয়নি, এই প্রথম তাদের সাথে কুশলাদি বিনিময় হলো। চিত্রা জানতে পারলো প্রায় 9 বছর ধরে আছেন ওনারা। চিত্রার শাশুড়ি বেশ আমোদে গলায় কথা বলছিলেন ওনাদের সাথে। শুনে বোঝা যাচ্ছিল বেশ ভালোই সম্পর্ক আছে তাদের মাঝে। পোড়া মহিলাকে একটু আধটু করে ভালো লাগলেও তার মেয়েকে একদমই পছন্দ হয়নি। মেয়েটা অদ্ভুত এক আক্রোশ নিয়ে তাকাচ্ছিল তার দিকে। চিত্রা প্রথমে বুঝে উঠতে পারেনি, পরে জানতে পারলো চৈত্রিকা মারা যাওয়ার পর নওয়াফকে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছিল এই মেয়ে। বাড়ির সবাই রাজি হয়ে গিয়েছিল, কিন্তু নওয়াফ নাকচ করে দেয়। তবুও মেয়েটা বিয়ে করেনি। ভেবেছিল নাফিমের ক্লোজে এসে নওয়াফকে রাজি করাবে, কিন্তু সে পথও বন্ধ করে দেয় নওয়াফ। শেষ পর্যন্ত অপেক্ষাকে বেছে নেয়, কিন্তু এখানেও আশাভঙ্গ হয় তার। সুতরাং চিত্রার ওপর ক্ষোভ থাকা অস্বাভাবিক নয়। চিত্রা অবশ্য পাত্তা দেয় না এসব, কারণ দুদিন পরেই মেয়েটার বিয়ে। তবে ওই মেয়ে তো চুপ থাকার পাত্র না। সবার চোখ ফাঁকি দিয়ে রান্নাঘরে এসে চিত্রাকে বলল, ভালোবাসা পেতে ভাগ্য লাগে বুঝেছ, মানুষটাকে পেয়ে যাওয়ার সব কিছু নয়। চিত্রার হাত থেমে যায়। খানিকটা অবিশ্বাস্য নজরেই তাকায় মেয়েটার দিকে। এমন ভদ্রঘরের মেয়ে রেহেন নোংরা আচরণ দেখে কিছুটা বিষয়ই হয়। পরক্ষণে নিজেকে সামলে নরম গলায় বলে, আমি যা পেয়েছি তাতেই সন্তুষ্ট। অনেকের ভাগ্যে এতটুকু জুটে না, শত তপস্যা করার পরেও। তাই এসব নিয়ে ভাবি না আপু। মেয়েটা হতবাক হয়ে চেয়ে রয়। মেয়েটাকে মাটির পুতুল ভেবেছিল, তবে ধারণা এভাবে ভুল প্রমাণিত হবে ভাবিনি। উপরন্তু চিত্রার দেওয়া খোঁচাটা জায়গা মতো গিয়ে আঘাত হানে। মেয়েটা আর কিছু বলতে পারে না। অবশ্য চিত্রাই তাকে কোনো সুযোগ দেয়নি। পাশ কাটিয়ে গিয়ে নওয়াফের বেডরুমে ঢুকে শব্দ করে দরজা আটকে দেয়। কার্যক্রমে বোঝাতে চায় ওই এক ভালোবাসা বাদে দুনিয়ার সমস্ত কিছু আছে তার, আর এতেই সে খুশি। মেয়েটা মন ভাঙে, কান্না পায়, কিন্তু এইসব অর্থহীন, কারণ মানুষটা অন্য কারো। চিত্রার ইনসিকিউরিটি ফিল করে না, কারণ নওয়াফ ভিন্ন। নিজের বিয়ে করা স্ত্রীর সাথে সংযত চিত্রে থাকা মানুষকে সন্দেহ করা মহাপাপ নয় কি? ইদানিং তো আরও বদলেছে নওয়াফ। কোথাও চান্স না পেয়ে ভীষণ মন খারাপ হয়েছিল চিত্রার। বাইরে প্রকাশ না করলেও ভেতরে ভেতরে বেশ ভেঙে পড়েছিল সে। সব কিছু নিয়ম মাফিক চললেও মনের উচাটন কমছিল না কিছুতেই। তার তো কেউই নেই বুকে জড়িয়ে সান্ত্বনা দেওয়ার মতো। তা বাধ্য হয়ে লাইট নিভিয়ে শুয়ে পড়েছিল চিত্রা। কবে যে ঘুমিয়ে পড়েছিল বুঝতে পারিনি। এর মধ্যে নব বাসায় ফেরে। এমনিতে প্রতিদিন চিত্রাই দরজা খুলে দুবার নক করেও চিত্রার খোঁজ না পেয়ে নিজের কাছে থাকা চাবি দিয়ে ঘরে ঢোকে। ভেতরটা অন্ধকারাচ্ছন্ন ছিল, অথচ অন্যান্য দিন টেবিলে খাবার সাজিয়ে বসে রয় চিত্রা। আজকে খাবার সাজানো থাকলেও স্বয়ং সেই অনুপস্থিত। ঝটকা লাগে নওয়াফের। অযথা ডাক না দিয়ে সরাসরি রুমে যায়। দেখে মেয়েটা কম্বল মুড়ি দিয়ে বেঘরে ঘুমাচ্ছে। নওয়াফ 7 পাঁচ ভেবে আর ডাক দেয় না। ফ্রেশ হয়ে এসে চিত্রার মুখের চাদরটা সরিয়ে দেখে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে তার বউ। মুখখানা শুকিয়ে আছে, শরীরে অল্প বিস্তর তাপ বিদ্যমান। কান্নার কারণ অজানা নয় নওয়াফের, কিন্তু কিছু বিষয় চাইলেও ঠিক করা যায় না। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে চলে সমস্ত খাবার ফ্রিজে তুলে রাখে। পেটে ক্ষুধা থাকলেও খাওয়ার রুচি চলে গেছে। রান্নাঘরে গিয়ে জুস বানিয়ে এনে বেহুশ চিত্রাকে কোনো মতে একটু খাইয়ে বাকিটুকু নিজে খায়। অতঃপর চিত্রাকে বুকে টেনে নেয়। চিত্রা জেগে থাকলে অবশ্য ধরার দরকার পড়তো না। সে নিজেই নওয়াফের বাহু ঘেঁষে ঘুমায়। কথাটা মনে হতেই মৃদু হাসে নওয়াফ। চিত্রার হুঁশ ফিরে সকালে। চোখ মেলে তাকাতেই নিজেকে আবিষ্কার করে নওয়াফের বাহু ধরে। হানমনে তার চুলে আঙুল বুলাচ্ছিল নওয়াফ। চিত্রা ঘুম থেকে উঠে বিশ্বাসই করতে পারে না প্রথমে। এই লোক সহজে তার কাছে আসে না, হুঁশে থাকলে তো জীবনেও না। আজ কি হলো? মনে হাজারটা প্রশ্ন আসলেও চিত্রা মুখ খুলল না। মুহূর্তটুকু উপভোগ করার লোভে চুপটি করে পড়ে রইল। নওয়াফ অবশ্য টের পায় তার নড়াচড়া, কিন্তু ততক্ষণে কিছু বলে না। সময় নিয়ে শুধায়, মানসিক চাপ তোমার ঘোর শত্রু তাই না? চিত্রা চমকে যায়। প্রথমে বুঝে উঠতে পারে না কি বলবে। পরক্ষণে নিজেকে শান্ত করে বলে, ওই আর কি, নিতে পারি না। নওয়াফ দীর্ঘশ্বাস ফেলে বলে, এই জন্যই অসুস্থ হয়ে পড়েছিলে গতকাল রাতে। ভীষণ জ্বর এসেছিল তোমার। উল্টোপাল্টাও বকেছ অনেকক্ষণ। যেটা পারো না সেটা নিতে চাও কেন? ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা অলওয়েজ চান্স পাবে এমন নীতি আছে নাকি? চিত্রা জবাব দেয় না। গলার কাছটায় দলা পাকিয়ে আসে কান্নারা।
নওয়াফকে কিভাবে বোঝাবে? সে নিজেকে তার স্বামীর যোগ্য স্ত্রী হিসেবে গড়ে তুলতে চেয়েছিল। নিজের ভুলের কারণ সেটা সম্ভব হয়নি। ভাবতে ভাবতেই কান্নার বেগ বাড়ে চিত্রার। নওয়াফ তাকে থামায় না, সান্ত্বনা নামক জ্ঞানও দেয় না। সে কেবল আলতো করে জড়িয়ে ধরে চিত্রাকে। মেয়েটা শান্ত হয়ে আসে এক পর্যায়ে। নওয়াফও স্বস্তি পায়। এরপর বলে, ইচ্ছে থাকলে সেকেন্ড টাইম ট্রাই করে দেখতে পারো, নতুবা কাছের একটা ইউটিতে ভর্তি করে দিব। ডোন্ট গেট স্ট্রেইট, ওকে? চিত্রা মাথা নেড়ায়, সিদ্ধান্ত নেয় সেকেন্ড টাইম ট্রাই করে দেখবে। যথারীতি সেভাবেই প্রিপারেশন নেওয়া স্টার্ট করে। এবার নওয়াফ নিজে তদারকি করছে। অফিস থেকে ফিরে সময় দিচ্ছে চিত্রাকে, ভোরে টেনে উঠিয়ে পড়তে বসাচ্ছে। এই চক্করে তাদের সম্পর্কটা একটুখানি আগিয়েছে। এখন চিত্রাকে অবাধে টুকটাক স্পর্শ করে নওয়াফ। যদিও বা স্বামী সুলভ কৃতিত্ব খাটায় না, তবে আগের চাইতে সহজ হয়েছে সম্পর্কটা। চিত্রাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতেও বের হয় নওয়াফ। কোনো কিছু অবশ্য চোখ এড়ায়নি নাজনীন বেগমের। সব কিছু হারিয়ে দিশেহারা নওয়াফ সম্বলরূপে চিত্রাকে আঁকড়ে ধরতে চাইছে। এটা বুঝতে আর বাকি নেই নাজনীন বেগমের। তিনি নিজেও পরখ করে দেখেছেন, মেয়েটা যেমনই হোক অন্তত বড় বোনের মতো নিমখারাম নয়। সব মিলিয়ে তিনি সন্তুষ্ট চিত্রার ওপর। কি আর হবে এত লড়ে? উল্টো ছেলেটাকে হারিয়ে ফেলবেন চিরতরে। গতকালে আশরাফ সাহেব তাকে বুঝিয়েছে অনেক কিছু। নিজেও ভেবে দেখলেন, আসলেই তো চিত্রা তার প্রতিদ্বন্দ্বী নয়, বরং ছেলের সুখময় জীবনের চাবিকাঠি। তাই সিদ্ধান্ত নিয়েছেন চিত্রাকে আর দুছাই করবেন না, বরং নিজের হাতে তাকে সংসারী বানাবেন। এজন্যই এসেছেন চিত্রার কাছে। ভাবনা মোতাবেক রান্নাঘরে কাজে ব্যস্ত চিত্রা হাঁক ছেড়ে ডাকলেন নাজনীন বেগম। এই প্রথম বোধহয় এমনটা হলো। আকস্মিক শাশুড়ির ডাকে চিত্রা বেশ হকচকালো। ভার্ত গলায় বলল, জি। নাজনীন বেগম যথা সম্ভব নরম রূপে বললেন, এদিকে আসো তো। সবে তরকারি তেলে দিয়েছে চিত্রা। এখন গেলে রান্নাটা স্বাদমতো হবে না। তবুও সব কিছু ফেলে প্রায় দৌড়ে উপস্থিত হলো ড্রয়িং রুমে। নাজনীন বেগম নীরব চোখে দেখলেন চিত্রার উৎকণ্ঠা। ভালো লাগায় ছেয়ে গেল তার মন। কম তো অপদস্থ করেনি, এরপরও কি ভীষণ সমীহ করে চলে। সত্যি মেয়েটা চমৎকার। কিঞ্চিত হাঁপাচ্ছে চিত্রা, চেয়ে আছে প্রশ্নোত্তর চোখে। জড়তার কারণে হয়তো মুখ ফুটে বলতে পারছে না কিছু। নাজনীন বেগম নিজেই বললেন, বসো আমার পাশে। খানিকটা দ্বিধান্বিত হলো চিত্রা। কেউ কাল দাঁড়িয়ে থেকে ধীর লয়ে হেঁটে শাশুড়ির পাশ ঘেঁষে বসল। নাজনীন বেগম তাকে আগাগোড়া পরখ করলেন, অধীর গলায় শুধালেন, কেমন আছো এখন? কদিন আগে অতিরিক্ত মানসিক চাপের জন্য ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল চিত্রা। নাজনীন বেগম বোধহয় সেজন্যই এত আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করছেন। চিত্রা লজ্জামাখা গলায় বলল, আলহামদুলিল্লাহ, এখন পুরোপুরি সুস্থ। নাজনীন বেগম কি বলবেন পুরো বুঝতে পারছেন না, তবে সব কথা তো আর অনায়াসে বলে দেওয়া যায় না। উনি খানিকটা উসখুস করে ইঙ্গিতপূর্ণ গলায় বললেন, তো তোমার সংসার কেমন যাচ্ছে? স্বামীর মন জুগিয়ে চলছে তো? সুখবর কবে পাবো? এক কথায় এতগুলো প্রশ্ন শুনে থমকায় চিত্রা। মানেটা বুঝতে পেরে লজ্জায় লাল টমেটো হয়ে গেল পুরো। নাজনীন বেগম তার অবস্থা দেখে নিজেও অপ্রস্তুত হয়ে পড়লেন। পরপরই সাফাই গাওয়ার মতো বললেন, তুমি ছোট মানুষ, অভিজ্ঞতা কম, সমস্যা হলে সমাধান দেওয়ার কেউ নেই। ছেলে মানুষ তো আর ওসব বোঝে। এজন্যই ভাবলাম আমি জিজ্ঞাসা করি। তোমার তো আর বড় চা কিংবা ননদ নেই যে হাতে ধরে শিখিয়ে দেবে। সবই আমার করে দেওয়া লাগবে। চিত্রা গুটিয়ে গেল কিছুটা। বুঝে উঠল না কিভাবে রিয়্যাক্ট করবে। শাশুড়িকে নিয়ে অভিজ্ঞতা তার বড়ই তিক্ত। সম্মানের জায়গাটা অক্ষুণ্ণ থাকলেও বিন্দুমাত্র ভালোবাসা অবশিষ্ট নেই। সে মেনে নিয়েছে নিয়তি যে হুট করে নাজনীন বেগমের এত নরম আচরণ নানাবিধ প্রশ্নের উদ্বেগ ঘটাচ্ছে মস্তিষ্কে। বিভ্রান্ত চিত্রার মুখখানা চেয়ে নাজনীন বেগম একটু মিছে হম্বিতম্বি দেখিয়ে বললেন, তোমার আজকালকার মেয়েদের কিচ্ছু বলাও যায় না বাবা। তোমাদের শাশুড়িরা তো 19 থেকে 20 হলেই পিঠে চালাকাঠ ভাঙত। তোমার এই উড়নচণ্ডী বোনের জন্যই একটু অশান্তি সহ্য করতে হয়েছে তোমায়। পরে ভেবে দেখলাম তুমি মেয়েটা খারাপ নাও। কথাগুলো শুনে মলিন হাসল চিত্রা। অন্যের পাপের বোঝা বহন করা বুঝি তার দায়িত্ব? প্রশ্নটা মনে এলে মুখ ফুটে বলল না কিছু। অহেতুক অভিযোগ করে কি হবে, যেখানে নিয়তি নিষ্ঠুর। নাজনীন বেগম তার মলিন মুখটা দেখে গলা খাকারি দিলেন। আমতা আমতা করে বললেন, বললে না তো। চিত্রা পড়ল বিপাকে। কি বলবে ও? একান্ত ব্যক্তিগত ব্যাপারগুলো খোলসা করে বলা যায়, তাও আবার গুরুজনের কাছে?
চিত্রাকে অস্বস্তিতে নিয়ে যেতে দেখে নাজদিন বেগম ভরসা দিলেন। আহা, লজ্জা পাচ্ছ কেন? তোমার ভালোর জন্যই জিজ্ঞাসা করছি আমি। ভয় পেও না। আদি যুগের শাশুড়িদের মতো তোমাদের সংসার ভাঙতে আসেনি। আমার ছেলেটাকে তো চিনি, তাই তোমায় সাবধান করতে এসেছি। শেষাক্ত কথাটুকু তীরের মতো বিধে চিত্রার কানে। সাবধান করতে এসেছে মানে? বুক কাঁপে আশঙ্কায়। নফ ছাড়া তার কোনো গতি নেই। ভালো না বাসুক, সংসার না হোক, ওই বুকটাতে একটুখানি ঠাঁই পেলেই হবে। গোটা একটা জীবন অনায়াসে কেটে যাবে চিত্রার। শুকনো ঢোক গিলে কাপা গলায় শুধালো চিত্রা, এ কী হয়েছে? অভিজ্ঞ নাজনীন বেগমের চোখ ফাঁকি দিতে পারেনি চিত্রার অস্থিরতা। মেয়েটার চোখে হারানোর ভয়টা স্পষ্ট। ভেতরে ভেতরে বেশ প্রশান্তি অনুভব করলেন নাজনীন বেগম। বাইরে প্রকাশ করলেন না, বরং মুখখানা আরও গম্ভীর করে মোক্ষম কথাটা বললেন। সদ্য সন্তান হারিয়েছে নওয়াফ। চোখ কাটিনি বিধায় তোমাকে কাছে টেনেছে। এমনিতেও ও কেমন তা তো জানোই। যদি নিজের ভালো চাও তবে এক্ষুনি একটা বাচ্চা নিয়ে নাও। পড়াশোনা পরেও করতে পারবা। স্বামী হাতছাড়া হয়ে সংসার টিকবো? কথাটা সম্পূর্ণ যৌক্তিক। চিত্রার মনে হলো কেউ ওকে স্বপ্ন ছেড়ে বাস্তবতা এনে আশ্রে ফেলেছে। তীব্র যন্ত্রণা অনুভব হলো বুকে। মস্তিষ্কে দানা বাঁধল চিন্তারা। এক ঝটকায় নিজেকে নিঃস্ব মনে হচ্ছে। ওকে চিন্তায় অস্থির হতে দেখে নাজনীন বেগম বললেন, কি হয়েছে? ভয় পাচ্ছ? চিন্তা করো না, একটু সাহস করে মেডিসিন মিস দিও। ছেলে মানুষ অত নজর রাখে না এসবে। সুখবর আসার আগে সেও কিছু টের পাবে না। একবার যদি জানতে পারে তার অস্তিত্ব আসছে, তাহলে রাজরানী করে রাখবে তোমায়। মিলিয়ে নিও। চিত্রা পরপর ঢোক গিলল কতগুলো। শাশুড়িকে কিভাবে বলবে? মেডিসিন খাওয়ার মতো কিছুই ঘটেনি তাদের মাঝে। অপারগতায় অসহায় লাগলো চিত্রার। ঝাপসা হয়ে এলো চোখ। অসহনীয় যন্ত্রণা সইতে না পেরে নীরবে ফুপিয়ে উঠল। তার অবস্থা দেখে নাজনীন বেগম চমকে গেলেন। বিস্ময় নিয়ে বললেন, কি হয়েছে? কাঁদছো কেন? কিছুক্ষণ কথাই বলতে পারলো না চিত্রা। সাহস করে শাশুড়ির হাত ধরে নিজেকে সামলানোর চেষ্টা করলো। থরথর করে কাঁপছে চিত্রা। নাজনীন বেগম ঘাবড়ে গেলেন। ওর মাথায় পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন। কি হলো, বলবে তো? নফকে হারানোর ভয় সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলেছে চিত্রাকে। মস্তিষ্ক হারিয়েছে বিবেচনা। ও অস্পষ্ট স্বরে বলল, আমাকে কখনোই কাছে টানেননি উনি। নাজনীন বেগম বিস্ময়ে বাখারা হয়ে পড়লেন। প্রায় চেঁচিয়ে বললেন, তোমাদের মধ্যে কিছুই হয়নি? চিত্রা মাথা দুলিয়ে বলল, না। মাথায় হাত দেওয়ার মতো অবস্থা হলো নাজনীন বেগমের। তিনি চিত্রার পানে চেয়ে বলেই বসলেন, কেমন মেয়ে মানুষ তুমি? এত কাল এক বিছানায় থাকা সত্ত্বেও স্বামীকে কাছে টানতে পারোনি? কপাল পুড়েতে চাও নাকি? চিত্রা ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকাল। অস্পষ্ট না বোধহয় মাথা নাড়ল। অস্ফুটে না বোধহয় মাথা নাড়ল। নাজনীন বেগম বুঝলেন তার অসহায়ত্ব। তার বকাঝকা ছেড়ে সরাসরি বললেন, আজ একটু পরিপাটি হয়ে থেকো। তোমাকে একটা জুসের গ্লাস দিব। নওয়াফ ফিরলে সেটা খাওয়াবে ওকে। এরপর বাধ্য মেয়ের মতো স্বামীর সব আদেশ পালন করবে, কেমন? চিত্রার ছোট্ট মস্তিষ্ক বুঝলো না অত কিছু। ও প্রশ্ন করলো বোকার মতো। নাজনীন বেগম কপাল চাপড়ে সবটা খুলে বললেন। চিত্রা আটকে উঠে বলল, অসম্ভব, উনি মেরে ফেলবেন আমায়। নাজনীন বেগম রাগান্বিত স্বরে বললেন, দু চারটা থাপ্পড় খাওয়ার ভয়ে স্বামী সংসার হারাতে চাও? অতঃপর চলবে। কি হবে আগামী পর্বে দেখতে চোখে রাখুন ঔপন্যাসিক.com চ্যানেলটিতে। কেমন লাগলো পর্বটি জানাতে ভুলবেন না। নওয়াব সম্পর্কে টুকটাক কিছু কথা কমেন্টে অবশ্যই বলে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।